এই জুলাইয়ের অভ্যুত্থান বলে যে বেনিফিটটা এবং যে আবেগটা অর্জন করেছেন, সেই আবেগটা যদি আপনাদের কারণেই নস্যাৎ হয়ে যায়, ধূলিসাৎ হয়, বিতর্কিত হয়, তাহলে এর খেসারত তো আপনাদেরকেই দিতে হবে। যে কোনো জিনিসের অর্জন যত কষ্টের, অর্জনটাকে ধরে রাখা তার চেয়ে বেশি কষ্টের, তার চেয়ে বেশি ত্যাগের, তার চেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ ৯ মাসে আমরা অর্জন করেছি, কিন্তু ৫৫ বছরে সত্যিকার অর্থে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের স্বাদ আমরা কি পেয়েছি? আমরা পাইনি। প্রত্যেকে একবারকে বলি যে আমরা সেভাবে পাইনি। আগে পাকিস্তানিরা গুলি করত, আর এই ভারতীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই ১৫ বছর বাংলাদেশের আন্দোলনকে দমন করার জন্য, বিরোধী দলকে নিধন করার জন্য যেভাবে বাংলাদেশের তৎপরতা পরিচালিত করেছে এবং যেভাবে কর্মকাণ্ড করেছে, অপহরণ, গুম, খুন থেকে শুরু করে সবকিছুতে, এটা বাংলাদেশের মানুষ খুব প্রত্যক্ষ, এবং বাংলাদেশের মানুষ এখানে এভিডেন্স হয়ে আছে। এই জন্য জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনারা ঘোষণাপত্র চান, আপনাদের মন মতো রাষ্ট্র আপনারা মেরামত করতে চান, আপনারা ফ্যাসিবাদী কাঠামো রাখতে চান না। আপনি রয়ের কথা বলেন, এগুলো তো এই মানে যে দায়গুলোর কথা বলছেন, এগুলো তো গেল শেখ হাসিনা এবং তার সরকারের উপরে। যদি আমরা জাতিসংঘ তদন্ত বিগত ১৫ বছর আগের কথা বললাম। আচ্ছা, বিগত 15 বছর আগের জি, আপনার আগে কারোর বক্তৃতার ভিতরে কেউ তো আপনার ইন্টারাপ্ট করে দেয়। আপনার বক্তব্য থাকবে, আপনার সময় আপনি বলবেন, তাতে সমস্যা নেই। এই জন্য হয়েছে কি, এখন এগুলো ব্যাপারে অনেক সচেতন আর সাবধান থাকতে হবে। যেমন এই যে আওয়ামী লীগের পতনের পরে অনেকেই বিভিন্ন জায়গায় বিএনপির নাম দিয়ে দুই একটা জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে চাঁদাবাজি, এগুলো ঘটনা ঘটেছে, এগুলো পত্রিকায় এসেছে। সমন্বয়করা সেগুলো নিয়ে বিএনপিকে দোষারোপ করেছে, জামাত ইসলামও দোষারোপ করেছে। আমরা সেগুলা আমলে নিয়ে দেখা গেছে সত্যিকার অর্থে যেখানে বিএনপির পোস্টধারী ছেলেরা কেউ করে থাকলে তাদেরকে সাথে সাথে আমরা বহিষ্কার করেছি। দলের শৃঙ্খলা ভঙ্গের যে সমস্ত অপরাধ হিসেবে চিহ্নিত হয় সেভাবে আমরা করেছি। এখন আপনারা আপনাদের সারা বাংলাদেশে আপনাদের এই যে আপনাদের যে পরিষদ, এই পরিষদ ছাড়া বাংলাদেশের কোনো কাঠামোতে আছে কিনা, জেলাওয়ারি আপনারা এগুলোকে চেনেন কিনা, থানাওয়ারি চেনে কিনা, কোথায় কোথায় কিভাবে কোন ইনসিডেন্ট ঘটাচ্ছে, এগুলো আপনাদের নখদর্পণে রাখাটা খুব দুরূহ ব্যাপার। এবং রাজনৈতিক সংগঠন যেহেতু করতে চান, বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করতে চান, পূর্বের কোনো ফ্যাসিবাদী বিষয় যাতে না আসে, এগুলো আমরা সবাই রাখতে যেহেতু চাই, অতএব এগুলো আপনাদেরকে এখন নখদর্পণে রাখতে হবে। ওই সেই ভুল বুঝি একটা ইনসিডেন্ট ঘটায় দিল একটা ছেলের জীবন, এই জীবনটা তো ফেরত পাওয়া যাবে না। একটা মায়ের সন্তানকে আপনি তো ফেরত দিতে পারবেন না, এবং মায়ের যে হাহাকার, এটা আপনি কোনো কিছু দিয়ে শূন্য স্থান পূরণ করতে পারবেন না। আপনাকে ধন্যবাদ। আপনার যে প্রশ্ন সেগুলো জাহিদ হাসানের কাছে রাখছি, এবং জাহিদ হাসান আপনাকে প্রশ্ন করতে চান। আমি প্রশ্নগুলো একটু রেখে দিই। যে কাঠামো সংস্কার বলতে জাহিদ হাসান আপনারা কি আমি মুখোমুখি দিব না, আমার বলার সময় আমি জাহিদ হাসানের প্রশ্নের উত্তর দেব। আচ্ছা, আপাতত আমি নোট নিয়ে নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ। জাহিদ হাসান, আপনার কাছে যে কাঠামো সংস্কার বলতে আপনারা কি বুঝাচ্ছেন এবং কি কি কাঠামো সংস্কারের কথা আপনারা বলছেন, আর আপনারা একটু সাবধান হবেন কিনা? আপনারা তো মিসগাইডেড যেভাবে হয়ে যাচ্ছেন, সচেতন হওয়াটাই দরকার। সচেতন পাপিয়াপা আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। আমরা খুবই নবীন, খুবই তরুণ, অনভিজ্ঞ। পাপিয়াপারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে লড়াই করছেন, রাজনীতি করছেন। তাদের এই উপদেশ নিশ্চয়ই আমাদের জন্য খুবই সুখকর, খুবই কাজে লাগবে বলে আমি মনে করি। আমরা প্রবীণদের কাছে সবসময় উপদেশ দিতে যাই, তাদের কথা উপদেশ নিশ্চয়ই আমাদের জন্য কাজে লাগবে। আমরা নিশ্চয়ই পাপিয়াপা আমাদেরকে এতক্ষণ ধরে যে উপদেশ দিয়েছেন সেটা আমরা সামনে মেনে চলার চেষ্টা করব। এই মেনে চলার চেষ্টা করার, প্রতিজ্ঞা করার পাশাপাশি এই ফেসিবাদী ব্যবস্থার কাঠামো, দেখুন বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হলো পাকিস্তানের হাত থেকে, কিন্তু গত 54 বছরে বাংলাদেশে কোনো স্টেট ফরমেশন হয়নি, কোনো স্টেটম্যানশিপ দেখা যায়নি। তার মানে কি, দেখুন বাংলাদেশ তার পদযাত্রার শুরুতেই একটি ভুল পদযাত্রার মাধ্যমে শুরু করেছে। যেমন খেয়াল করুন, শেখ মুজিবুর রহমান 1971-এর পরে তিনি একটি গণপরিষদ বানালেন, যেটা সংবিধান পারমিট করবে। তিনি সেখানে সব নিজের দলের লোকজন নিয়ে গেলেন। তিনি মুক্তিযুদ্ধ করা, যারা মুক্তিযুদ্ধ করে, জাসদ কেন জাসদ তৈরি হতে হলো? জাসদ তৈরি হতে হয়েছে কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ যারা করেছে, জীবন বাজি রেখে যারা লড়াই করেছে, তাদেরকে বাদ দিয়ে তিনি একটা রাষ্ট্র গঠন করার কাজে হাত দিলেন। এই রাষ্ট্রের শুরুতেই গলদ ছিল। সুতরাং রাষ্ট্রটাকে পুনর্গঠন করা এবং ফেসিবাদী ব্যবস্থা বা ফেসিবাদী কাঠামোর তো একটা না,
বহু জায়গাতে। যেমন খেয়াল করুন, পাপিয়াবা যেটা বললেন যে দুইজন ছাত্র, দুজন না তিনজন আছেন, দুইজন বা তিনজন যে ছাত্র উপদেষ্টা আছেন তারাও বা কি বুঝাইতে চান। খেয়াল করুন, আমরা গত কয়েকদিন আগে যিনি এখন স্থানীয় সরকার উপদেষ্টা, অলসো যিনি ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, জনাব আসিফ মাহমুদ বলছিলেন যে তিনি চান, তিনি স্থানীয় সরকার নির্বাচন চান জাতীয় নির্বাচনের আগে। এর সপক্ষে তিনি যুক্তি হিসেবে বললেন যে বাংলাদেশের স্থানীয় সরকারের যে সকল প্রতিনিধি বা জনপ্রতিনিধি থাকা দরকার, গত 5 আগস্টের পরে সেই জায়গাগুলো শূন্য হয়ে পড়ে আছে। শূন্য হয়ে পড়ে থাকবার কারণে যারা প্রশাসনিক লোকজন, মানে আমলারা, আমাদের উপরে একজন ব্যক্তির উপরে 3-4 রকমের দায়িত্ব পড়ে আছে। একে তো বাংলাদেশে আমলাদের নিয়ে নানা রকমের অভিযোগ আছে, সেটা সবারই আছে, আমাদের সবার আছে। তার উপরে একজন আমলার উপরে তার যেই পরিমাণে কাজ, তার দ্বিগুণ বা 3 গুণ কাজ পড়লে তিনি তার মূল কাজটাই ঠিকভাবে করতে পারেন না। এই ঠিকভাবে করতে না পারার কারণে যদি ওখানে জনপ্রতিনিধি থাকে, কাউন্সিলর থাকে, মেয়র থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, আরো যে সকল জনপ্রতিনিধি প্রয়োজন, এই সকল লোকজন থাকলে বাংলাদেশ রান করতে সুবিধা হয়। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ জাতীয় দল সহ আরো কোনো দল এই কথার সঙ্গে একমত পোষণ করছেন না। তারা চাইছেন আগে জাতীয় নির্বাচন হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন হবে। সুতরাং নানাভাবে বিভিন্নভাবে ছাত্র উপদেষ্টারা বুঝাচ্ছেন যে এখন বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করতে আশু পদক্ষেপগুলো কি হওয়া উচিত। দ্বিতীয়ত, পাপিয়াবা যে প্রশ্নটি করলেন যে মোজাম্মেল হকের বাড়িতে সমন্বয়কদের কাজ কি এবং একই সঙ্গে আরো দেশের বিভিন্ন জায়গাতে কি কাজ। দেখুন, 5 আগস্টের পরে 3 দিন বাংলাদেশে কোনো পুলিশ ফাংশন করে নাই, কোনো পুলিশ নাই। ইভেন ঢাকার রাস্তায় কোনো ট্রাফিক পুলিশও ছিল না, রাস্তার সিগন্যাল দিবে দাঁড়িয়ে দেয়, এরকম কোনো ট্রাফিক পুলিশও ঢাকার রাস্তায় ছিল না। তখন কারা ঢাকার রাস্তাগুলোতে এই দায়িত্ব পালন করেছে? এই সকল ছাত্ররা করেছে, এই অভ্যুত্থানকারী ছাত্ররা, তরুণরা করেছে। সুতরাং এই যেই ছাত্ররা, যে গণ অভ্যুত্থানকারী তরুণরা 5 তারিখের পরে ইভেন পুলিশের দায়িত্ব পালন করতে পারলো, তাদের কিছু দায়িত্ব থাকতেই পারে, তারা এই তাগিদটা অনুভব করতেই পারে। উপরন্তু দেখুন, বাংলাদেশের পুলিশ তো ফাংশন করে না, বাংলাদেশের পুলিশ এখনো ফাংশন করে না। বাংলাদেশের পুলিশ জুলাই আগস্টে গণহত্যার মতো যেই পাপ করেছে, এই পাপের পরে তারা আবার এখন এসে ফাংশন করছে না। যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হচ্ছে না, আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না। সুতরাং পুলিশের যেই পরিমাণে হস্তক্ষেপ বা যেই পরিমাণে কঠোর হওয়া একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখবার জন্য দরকার ছিল, পুলিশ কিন্তু সেটা হচ্ছে না। এবার আসেন, যেই কথাটা জমে যাচ্ছে, আমি কি সাথে সাথে প্রশ্ন করলে আসলে মানে একটু জমে যাচ্ছে, আমি এই প্রশ্নটা একটু করি। আমরা আসলে অনেকগুলো প্রশ্ন জমে গেছে যে পুলিশ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না, মানে পুলিশের কাছে তো আইন শৃঙ্খলা, আপনিই বললেন আইন শৃঙ্খলা, মানে আওয়ামী লীগকে গ্রেপ্তার করাকে পুলিশের কাজের মধ্যে পড়ে। আর পুলিশ যখন দেখে যে ভাঙচুর হচ্ছে, সেগুলো ফৌজদারি অপরাধ, সেখানে আসলে তারা কিছু করতে পারছে না, তাদের নাকি কিছু করা উচিত না সেসব জায়গায়। তাহলে পুলিশ আসলে কাজ কি করবে? তারা কি কনফিউজ থাকবে না? দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশ কনফিউজ নিজের পাপের জন্য। পুলিশের মোরাল ডাউন হয়েছে জুলাই আগস্ট মাসে। জুলাই আগস্টে নির্বিচারে ছাত্রদের উপরে, জনগণের উপরে, সাধারণ নাগরিকের উপরে গুলি চালিয়েছে। পুলিশের মোরাল ডাউন তো জুলাই আগস্ট হয়ে গেছে। দ্বিতীয় যে কথাটি বললেন যে কি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, ধরুন এই যে গাজীপুরে যে হামলাটি হলো এবং সেখানে 15-20টা ছেলে আহত হলো, একজন শহীদ হয়ে গেল, এই এদেরকে রক্ষা করতে না পারা। আমরা সেদিন শুনেছি গাজীপুরে আমাদের কর্মীরা বলেছেন তারা 2.5 ঘন্টা ধরে আশেপাশে যে সকল থানা আছেন প্রত্যেক থানার ওসিকে ফোন দিচ্ছিলেন এখানে ফোর্স পাঠানোর জন্য। 2.5 ঘন্টা পরে মাত্র 4 জন পুলিশ গিয়েছে এবং গিয়ে বলছে আমরা এটাকে ট্যাকেল দিতে পারবো না। পরবর্তীতে আর্মি গিয়ে ওই যারা আহত তাদেরকে বের করে নিয়ে এসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা, এই যে আওয়ামী লীগের লোকজন 400 জন গাজীপুরে, যে কনফিউজড হবে না, গাজীপুরে ব্যবস্থা নিতে হবে, 32-এ না, বা অন্য কোথাও নিতে হবে না, এই বিষয়টা পুলিশ বুঝবে কি করে যে অন্য কোথাও আসলে জনক্ষোভ হচ্ছে, এখানে করা যাবে না, আর গাজীপুরেটা আমাদের ব্যবস্থা নিতে হবে? এটা পুলিশ বুঝবে কি করে? আমি একটু বলি, পুলিশ কিভাবে বুঝবে? পুলিশের নীতি কি হবে? পুলিশ কি আগের মতো ওয়েপনাইজ থাকবে নাকি পুলিশ ভিন্ন করে নিয়ে যাবে? এটা পুলিশের ব্যাপার, এটা তো আমি ঠিক করে দিব না। আমি একজন রাজনৈতিক কর্মী মাত্র, এটা ঠিক করবে সরকার, এসে করবে পুলিশ। আবার এই সরকার তো পুরোটা আমাদের সরকার না, এই সরকারে বিএনপির প্রতিনিধি নেই। অ্যাটর্নি জেনারেল কাদের? বিএনপির মানবাধিকার সম্পাদক এখন অ্যাটর্নি জেনারেল। সুতরাং জামাতের লোকজন নাই, আছে তো। সুতরাং এই সরকার, পুলিশ, এরা বসে ঠিক করবে যে বাংলাদেশের সামনে। এরা তো ঠিক করতে পারবে না যে 32 নম্বর যখন ভাঙচুর হবে তখন তারা তো কিছু করতে পারবে না, কারণ এটা ছাত্রদের বা জনক্ষোভের বহিঃপ্রকাশ, তাই না? তাহলে গাজীপুরে যে করতে হবে আর এখানে যে করা যাবে না, এই বিষয়গুলো পুলিশ বুঝবে কি করে? আমি আসলে এই প্রশ্নটা করছি। দেখুন, আপনি 32-এর উপরে জনক্ষোভ এবং গাজীপুরে ছাত্রদের উপরে আওয়ামী লীগের হামলা, দুটোকে এক করে দেখিয়েন না প্লিজ। মানে আপনারা মানে বাইনারি নাই বলতে আবার এইরকম বাইনারিহীন করে ফেলা যাবে না যে গাজীপুরের ছাত্রদেরকে মারা হচ্ছে আর 32-এ গিয়ে নাগরিকরা
32 ফেসিজমের আইকনকে ভেঙে ফেলছে। এই দুটাকে এক করে দেখা যাবে না, এই দুটাকে এক করে দেখলেই মুশকিল। এই জন্যই বলছি ছাত্রদের তো কোনো বিশেষ চেহারা বা বাংলাদেশে 5 আগস্টের পরে এক জায়গায় কোনো গ্রে এরিয়া নাই। বাংলাদেশে 5 আগস্টের পরে একদম সোজা কারা গণহত্যার পক্ষে কারা গণহত্যার বিপক্ষে দুটা ভাগ হয়ে গেছে, এখানে কোনো গ্রে এরিয়া নাই। এখন ধরেন আকম ও মোজাম্মেল হক তো আর মারতে আসে না যে তার চেহারাটা চেনা, যারা মারতে আসছে তারাও যদি ছাত্র জনতা বলেই তো দাবি করে, তারাও তো আসলে জনতাই। এদেরকে পরে গ্রেফতার করা হয়েছে তো। হ্যাঁ, তো পরে আগে মানে আমার প্রশ্নটা এখানে যে পুলিশ তখন বুঝবে কি করে 32 নম্বরে যখন হামলা হচ্ছে তখনও যেমন সাধারণ মানুষের চেহারায় হামলা হচ্ছে, তেমনি ধরুন গাজীপুরে যখন ডাকাতি বা হামলা হচ্ছে তখনও কিন্তু সেরকমই কিছু মানুষের চেহারায় হামলা করছে। পুলিশ বুঝবে কি করে কোনটা ছাত্র জনতা নামে হচ্ছে আর কোনটা আসলে ডাকাতরা করছে? পুলিশের জন্য তো এটা বোঝা একটা কষ্ট না? পুলিশের কাজ ওই যে হামলা, ওই হামলার আগেই যে গাজীপুরে উত্তরা বিএনএস সেন্টারে কারা কারা গুলি চালিয়েছিল জুলাই আগস্ট মাসে, সেই সবগুলো ভিডিও ফুটেজ আছে। পুলিশের কাজ ছিল এদেরকে আগে খুঁজে খুঁজে গ্রেফতার করা, যারা জুলাই আগস্ট মাসে গণহত্যা করেছে এদেরকে আগেই খুঁজে বিচারের সম্মুখীন করা। পুলিশ তো সেখানে ব্যর্থ, পুরো সরকার ব্যবস্থা সেখানে ব্যর্থ বিচারে, এখনো বিচার ঠিকঠাক ভাবে হচ্ছে না, গ্রেফতার হচ্ছে না। এই অভ্যুত্থানকে ছাত্র জনতার জীবন হুমকির মুখে আছে। আমি জাস্ট একটা প্রশ্ন করে আমরা পাপিয়া নিশ্চয়ই আলোচনা